ওকে, ওয়েলকাম। আমি দেবাশিস সাহা। আমি আজকে এসেছি তোমাদের সামনে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ক্লাস করাতে। ডাব্লিউবিসিএস 2020 এবং ডাব্লিউবিসিএস 2020 হচ্ছে আমাদের মেন সামনে এসে গেছে, এবং ডাব্লিউবিসিএস 2021 এর প্রিলির কথা মাথায় রেখে আমরা আজকে এই ক্লাসের আয়োজন করেছি। আন একাডেমি একটা বিরাট সুযোগ আমাদের সামনে দিয়েছে, যেটা হচ্ছে আমরা এইভাবে এই ক্লাসগুলো অ্যারেঞ্জ করে আমরা একটু একটু করে ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আমাদের স্টুডেন্টদের সামনে তৈরি করে দেবো। আমি আজকে যে সেশনটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের বুকস অ্যান্ড অথর্স। আমরা দেখি প্রত্যেক বছরই যখন আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ক্লাস করতে যাই, প্রিলি এবং মেইন দুটো ক্ষেত্রে কিন্তু প্রচুর বুকস অ্যান্ড অথর্স আসে, এবং এখান থেকে রেলিভেন্ট কোয়েশ্চেন গুলো ম্যাক্সিমাম দেয় যে এই বইটার লেখককে বা ওনার লেখা হুইচ অফ দ্য ফলোইং বুক ওয়াজ রিটেন বাই জওয়াহরলাল নেহরু আর সুভাষ চন্দ্র বোস আর সামওয়ান, এরকম পার্সোনালিটি গুলো দিয়ে বইগুলো পরপর সাজিয়ে দিতে হয় এবং তারপর আমাদের টিক চিহ্ন দিয়ে অ্যান্সার করতে হয়। কখনো আমরা দেখতে পারি যে এই বইটা কার লেখা, ডাইরেক্ট তোমার চারটে করে অপশন থাকে। কখনো বলে যে সাবজেক্ট ম্যাটার কি ছিল এই বইটা, সেটা আমাদের সামনে চায়। যাই হোক, আমি এখানে একটু দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। ফার্স্টে আমি যে বইটা এখানে নিয়ে এসেছি, দ্য ম্যান হু ডিভাইডেড ইন্ডিয়া। ক্লিয়ার? বইটার নাম আমি কি বললাম? দ্য ম্যান হু ডিভাইডেড ইন্ডিয়া। এর রাইটার হচ্ছে আমাদের রফিক জাকারিয়া। রফিক জাকারিয়ার লেখক হচ্ছে আমাদের দ্য ম্যান হু ডিভাইডেড ইন্ডিয়া। রফিক জাকারিয়া এক রিনাউন্ড আমাদের একজন কি বলবো স্বাধীনতা সংগ্রামী, এবং তার এই লেখা বইয়ের মধ্যে কিভাবে ভারত ভাগ হয়েছিল সেই সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়েছে। দ্য ম্যান হু ডিভাইডেড ইন্ডিয়াতে এখানে দেখানো হয়েছে যে ওয়ারওয়েল প্ল্যান 1945-এ আসার পর এবং আস্তে আস্তে কিভাবে ইন্টারিম গভর্নমেন্ট 46-এ হলো, বা তার আগে যে আমাদের একটা কি বলবো রাইট হয়েছিল, গ্রেট ক্যালকাটা কিলিং, ঠিক আছে, এরকম একটা ঘটনা আমরা দেখেছিলাম, ঠিক আছে, ডাইরেক্ট অ্যাকশন ডে আমরা যেটাকে বলি। এবং তারপর আস্তে আস্তে কিভাবে আমাদের মাউন্ট ব্যাটেন প্ল্যান থেকে আমাদের কিভাবে 18 জুলাই 1947 আমাদের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, এবং তারপরে আমাদের কিভাবে বাউন্ডারি কমিশন হয়ে পাকিস্তান এবং ইন্ডিয়া ভাগ হলো, পুরো কাহিনীটাই রয়েছে। অসাধারণ একটা বই, রফিক জাকারিয়া। বইটা বলতে পারে হু রোড দ্য ম্যান হু ডিভাইডেড ইন্ডিয়া, অথবা কখনো এরকম দিতে পারে রফিক জাকিরা ওয়াজ রিটেন বাই রফিক জাকারিয়া রোড বলে, হুইচ অফ দ্য ফলোইং বুক ওয়াজ রিটেন বাই রফিক জাকারিয়া বলে আমরা কিন্তু অ্যান্সার করতে পারি দ্য ম্যান হু ডিভাইডেড ইন্ডিয়া। নেক্সট তারপরে বই নাম্বার 2 তে আমরা দেখছি, খুব ভালো করে দেখো, যে লেখা আছে আমাদের এ নেশন ইন মেকিং। দেখতে পাচ্ছ ভালো করে, এ নেশন ইন মেকিং রয়েছে, যার রাইটার হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ক্লিয়ার? কি নাম বললাম? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে আমরা নিশ্চয়ই চিনি, যাকে আমরা বলি রাষ্ট্রগুরু। ক্লিয়ার? রাষ্ট্রগুরু বলি। এছাড়া আমরা কি বলি? রাষ্ট্রগুরু ছাড়া আমরা সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে আরেকটা নামে রাখি, সেটা কি? আমরা তাকে বলি হচ্ছে দ্য ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। ক্লিয়ার? ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম বলি। এবং আমরা কি বলি? আনক্রাউন কিং অফ বেঙ্গল, তাই তো? আনক্রাউন কিং অফ বেঙ্গল। বেশ। এবং আর সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলি, যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইজ নোন অ্যাজ সারেন্ডার নট। উনি নিশ্চয়ই মনে আছে তোমাদের ইন্ডিয়ান সিভিল সার্ভিস হোল্ডার ছিলেন, এবং ফার্স্ট রিটেন এক্সামের ইন্ডিয়ান সিভিল সার্ভিস পাস কিন্তু করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এটা মনে রাখতে হবে। আমরা জানি লর্ড সত্যেন্দ্রনাথ ঠাকুরকে আমরা যাকে আমরা চিনি, যিনি হয়েছিলেন আমাদের কি ইন্ডিয়ান সিভিল সার্ভিস হোল্ডার, কিন্তু তাকে কিন্তু রিটেন এক্সামটা দিতে হয়নি, তাকে ডাইরেক্ট প্রমোশন করা হয়েছিল। সুরেন্দ্রনাথ ব্যানার্জি আমাদের কি হয়েছিলেন, ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সামটা পাস করেছিলেন। ক্লিয়ার? তার লেখা যে অটোবায়োগ্রাফি, তার নাম এ নেশন ইন মেকিং। ক্লিয়ার? কি বললাম? এ নেশন ইন মেকিং। এবং এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি বেঙ্গলি বলে একটা ম্যাগাজিন, যার এডিটরও ছিলেন। সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের রিয়েল ফাউন্ডার ছিলেন, কারণ তার ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স 1883, এটা দিয়েই কিন্তু 1885-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটা হয়েছিল। এবং সত্যি কথা বলতে গেলে উনি দুবার প্রেসিডেন্টও হয়েছিলেন, আমরা নিশ্চয়ই জানি। 1895 এবং 1902 পুনার সেশন এবং আহমেদাবাদ সেশনে প্রেসিডেন্ট হয়েছিলেন এস এন ব্যানার্জি। 1886-এ ক্যালকাটা সেশনে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মার্জ হয়ে গেছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে। নেক্সট বুক, ইন্ডিয়া আনরেস্ট। ইন্ডিয়া আনরেস্ট এর রাইটার হচ্ছে ভ্যালেন্টাইন চিরোল। ভ্যালেন্টাইন চিরোল যাকে এখানে ভীষণ রকম ভাবে এমফাসাইজ করেছিল যে ক্যারেক্টারটার উপরে, তার নাম হলো কি আমাদের বাল গঙ্গাধর তিলক, যাকে বলেছিল ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। এই ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বা অশান্ত ভারতের জনক বলে যাকে উনি এই বইটা উৎসর্গ করেছিলেন, তিনি হলেন আমাদের নিশ্চয়ই জানো, কি নাম বললাম? বাল গঙ্গাধর তিলক। রাইটার হচ্ছেন ভ্যালেন্টাইন চিরোল। ক্লিয়ার? ফেমাস একজন কি ছিলেন? উনি হচ্ছেন একজন সাংবাদিক ছিলেন, এবং সাংবাদিকতার সঙ্গে সঙ্গে এই বইটা উনি লেখেন। নেক্সট, হিন্দ স্বরাজ, এম কে গান্ধী। গান্ধীর লেখা ফার্স্ট বুক আমরা বলতে পারি
গান্ধী লেখা প্রথম বই ছিল হিন্দ স্বরাজ। 1909-এ সাউথ আফ্রিকা থেকে থাকাকালীন এই বইটা উনি লেখেন, যার নাম হচ্ছিল হিন্দ স্বরাজ। হিন্দ স্বরাজের একটা ইংরেজি ভার্সন পাওয়া যায়, যার নাম হলো ইন্ডিয়ান হোম রুল। রাইটার হচ্ছে M.K. গান্ধী। নেক্সট, তারপর আমরা দেখব যে পরের বইটা দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। এটা ওয়ান কাইন্ড অফ একটা অটোবায়োগ্রাফি পার্ট, যার নাম দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, যার রাইটার হচ্ছে সুভাষচন্দ্র বোস। তো মনে রাখতে হবে এর আরেকটা পার্ট ছিল ইন্ডিয়ান স্ট্রাগল ছাড়া ইন্ডিয়ান পিলগ্রিমস। এই দুটো বই হচ্ছে তার আত্মজীবনের দুটো পার্ট, তাই তো। এবং এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ইনকমপ্লিট অটোবায়োগ্রাফি। রাইটার আমাদের সকলের প্রিয় সুভাষচন্দ্র বোস, আই মিন নেতাজি সুভাষচন্দ্র বোস। নেক্সট, তারপরের বইতে আমি চলে যাচ্ছি ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, যার রাইটার হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। আজাদের চোখে দেখা ভারত কিভাবে স্বাধীন হলো সেই নিয়ে লেখা। খুব বিতর্কের সৃষ্টি করেছিল বইটা, খুবই কি বলবো ডিবেটেবল এই বুক ইন্ডিয়া উইন্স ফ্রিডম। বলা করা হয় যে কয়েকটা পেজ নাকি এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল নেহেরুর উদ্যোগে, কিন্তু পরবর্তীকালে বলা করা হয় ওনার মেয়ে বেশি আইন আদালত করে এই পেজগুলোকে আবার ফিরিয়ে নিয়েছিলেন। ভীষণ ভালো বই, প্রত্যেকটা পদক্ষেপ এখানে ভীষণ ইম্পর্টেন্ট। কেউ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে গান্ধীজির একটা বিরাট বড় ভূমিকা, এবং তারপরে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, নন কোঅপারেশন আগে এবং সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টের পর ভারতবর্ষ কিভাবে স্বাধীনতার পথে গেল, সেখানে জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বোস, বল্লভভাই প্যাটেল প্রত্যেকের একটা পুঙ্খানুপুঙ্খ একটা মত এই নিয়ে কিন্তু অসাধারণ এই বইটা ইন্ডিয়ান কুইন্স ফ্রিডম। ক্লিয়ার? এটা একটা বলতে পারো যে এটা একটা বই নয়, এটা একটা জীবনের জলছবি। ক্লিয়ার? যেটা হচ্ছে আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলনকে অনেকটা এগিয়ে দিয়েছিল, একটা রিফ্লেকশন। ক্লিয়ার? এবার আমি যাচ্ছি স্প্রিঙ্গিং টাইগার, 7 নম্বর বইটা। স্প্রিঙ্গিং টাইগার এর রাইটার হচ্ছে হিউ টয়। ক্লিয়ার? হিউ টয় যাকে নিয়ে বইটা লিখেছিলেন তার নাম হচ্ছে সুভাষচন্দ্র বোস, যে একটা ঝাঁপিয়ে পড়া বাঘ, তাই তো। একটা ঝাঁপিয়ে পড়া বাঘ, এই সুভাষচন্দ্র বোসকে নিয়ে লেখা। আর কি, যাদের আমরা নিশ্চয়ই জানি যে সুভাষচন্দ্র বোসের যে আজাদ হিন্দ ফৌজ ছিল, সেই ফৌজের যে পতাকাটা ছিল, ফ্ল্যাগটাতে চিহ্নটাই ছিল স্প্রিঙ্গিং টাইগার। সেটা নিয়ে সুভাষচন্দ্র বোসকে নিয়ে লেখা হিউ টয়ের স্প্রিঙ্গিং টাইগার। ক্লিয়ার? পরের বইটা ভীষণ পপুলার বই, ইন্ডিয়া ডিভাইডেড। ইন্ডিয়া ডিভাইডেড, যার রাইটার ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কিভাবে ভারত স্বাধীন হলো, ঠিক একই রকম ভাবে ওয়াভেল প্ল্যান, ক্যাবিনেট মিশন যখন আসলো সেটাকে হয়তো আটকাতে পারতো কি, এই কোশ্চেনটা উনি রেখেছেন। তারপর কিভাবে আমাদের কি হলো, মুসলিম লীগ একটা প্রেশারাইজ করতে আরম্ভ করলো। তারপরে আমরা এই গ্রেট ক্যালকাটা কিলিং বা ডাইরেক্ট অ্যাকশন ডে দেখলাম, ইন্টারিম গভর্নমেন্ট, এবং তারপরে আস্তে আস্তে আমরা কি দেখলাম, ইন্টারিম গভর্নমেন্টের পর ধরে ধরে আমাদের কিভাবে লর্ড মাউন্টব্যাটেন 24 মার্চ 1947 এলেন, এবং তার 3rd জুন প্ল্যান বা মাউন্টব্যাটেন প্ল্যান, এবং সেই সূত্র ধরে 18 জুলাই কিভাবে ভাগ হলো, সেই ইন্ডিয়া ডিভাইডেড। পার্টিশনকে নিয়ে লেখা একটা অসাধারণ বই ডক্টর রাজেন্দ্র প্রসাদের ইন্ডিয়া ডিভাইডেড। নেক্সট, পরের বই হিস্ট্রি অফ দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া। হিস্ট্রি অফ দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া, এটা হচ্ছে আমাদের জওহরলাল নেহরুর উদ্যোগে এই বইটা লিখতে বলা হয়েছিল। এই বইটা ফার্স্ট অফার এসেছিল রমেশচন্দ্র মজুমদারের কাছে। রমেশচন্দ্র মজুমদার অফারটা ফিরিয়ে দেন, এবং তারপর রিনাউন্ড হিস্টোরিয়ান তারাচাঁদ এই বইটা লেখেন, হিস্ট্রি অফ দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া। শুনি একটা গ্রেট বই। আচ্ছা, নেক্সট তারপর আমি আসছি ইন্ডিয়া ফ্রম কার্জন টু নেহরু অ্যান্ড আফটার। ইন্ডিয়া ফ্রম একজন লর্ড কার্জনের সেই সময়টা থেকে, মানে 1899 থেকে, এবং তারপর আমরা একদম নেহরুর শাসন পর্যন্ত, মানে 47 সালে নেহরুর উত্থান এবং 1964 পর্যন্ত নেহরুর শাসন, সেই চীন ভারত যুদ্ধ, ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, যে সবকিছু হয়েছিল সেটাকে নিয়ে একটা রিফ্লেকশন। অসাধারণ লেখা, একজন বিখ্যাত কি বলবো জার্নালিস্ট দুর্গা দাসের লেখা বই, ইন্ডিয়া ফ্রম কার্জন টু নেহরু অ্যান্ড আফটার। ক্লিয়ার? তারপরে আমি বইটা চলে যাচ্ছি, এটা তোমরা একটু ভালো করে দেখে নাও, এই বইটাও খুব একটা বিখ্যাত বই। নেক্সট, জওহরলাল নেহরু এ বায়োগ্রাফি, ফ্র্যাঙ্ক মরিস। ফ্র্যাঙ্ক মরিসের লেখা জওহরলাল নেহরুর উপর একটা নিজস্ব বায়োগ্রাফি, জওহরলাল নেহরু এর বায়োগ্রাফি। এর আগে অটোবায়োগ্রাফি লিখেছিলেন জওহরলাল নেহরু নিজেই। নেহরুর লেখা বইটা ছিল হচ্ছে অটোবায়োগ্রাফি, তাই তো। তারপর বেস করে আরো কিছু সংযোজন, নেহরুর নিজস্ব ক্যারিশমা, নেহরুর পার্সোনালিটি, নেহরু অ্যাজ এ রাইটার, নেহরু অ্যাজ এ তোমার কি বলে একটা ইতিহাস সচেতন মনস্ক মানুষ নেহরু, তাই তো। এবং শিশুদের প্রতি তার ভালোবাসা, জনজীবনের তার কাজ, ক্লিয়ার, এবং নন অ্যালাইনমেন্ট মুভমেন্টে নেহরুর ভূমিকা, সব নিয়েই একটা পূর্ণাঙ্গ বই জওহরলাল নেহরু এর বায়োগ্রাফি। এটা লিখেছেন ফ্র্যাঙ্ক মরিস, ফ্র্যাঙ্ক মরিসের লেখা বই। বেশ, 12। তারপরের বইটা আমি আসি, দ্য লাইফ অফ মহাত্মা গান্ধী। দ্য লাইফ অফ মহাত্মা গান্ধী, এই বইটার লেখক হচ্ছে লুই ফিশার। ক্লিয়ার? এই লুই ফিশার, যাকে আমরা দেখতে পাই যে কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় লুই ফিশার বিরাট সঙ্গ করে দিয়েছিলেন, তার সঙ্গে গান্ধীর সঙ্গে সঙ্গ দিয়েছিলেন। এবং এই বইটা একটা জীবন আলেখ্য, যে লুই ফিশার বলছে যখন সে নিজে
আমাদের লেনিনের সঙ্গে দেখা করতে গেছিল, বা স্ট্যালিনের সঙ্গে দেখা করতে গেছিল, বা অ্যাডলফ হিটলারের সঙ্গে দেখা করতে গেছিল, বা চার্চিলের সঙ্গে দেখা করতে গেছিল। কতদিন তার পিএর সঙ্গে ঘোরাঘুরি করার পর তিনি দেখা পেয়েছেন, ক্লিয়ার, কতদিন বাদে, 6 মান্থ আফটার বা 1 ইয়ার আফটার সেই তোমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তখন ফিশার সেই সমস্ত বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে দেখা করতে পেরেছেন। কিন্তু লাইফ অফ মহাত্মা গান্ধীতে ফিশার এমন একটা কথা বলেছেন, বলছেন হিজ পাওয়ার ওয়াজ নীল বাট অথরিটি ওয়াজ এনরমাস। ক্লিয়ার, কি বললাম কথাটা? হিজ পাওয়ার ওয়াজ নীল বাট অথরিটি ওয়াজ এনরমাস। ওই ফিশার গান্ধীকে যে দেখলেন এবং কিভাবে তার সঙ্গে মিট করলেন এবং কিভাবে চললো তাদের কথোপকথন, সেই নিয়ে একটা অসাধারণ আলেখ। এবং এই বইতে লুই ফিশার বলছেন যে জওহরলাল এই তোমার গান্ধী কিভাবে তাকে ডেকে নিয়ে এসেছিল, মানে তার সঙ্গে যখন দেখা, চা খেতে খেতে একটা বেঞ্চের চেয়ারের মধ্যে বসে উনি কথা বলতে বললেন, তার খুব গরম লাগছিল, তাকে টাইপরাইটারটা একটা কাঠের পাটানোর মধ্যে রেখে তাকে জলে নামিয়ে টাইপ করতে বললেন, এবং কি নর্মাল খাবার দাবার সে সেবাগ্রামে খেয়েছিলেন, সে সমস্ত কিছু স্মৃতি। এবং গান্ধী কিভাবে একটা মানুষ এবং একটা জননেতা এবং একটা মেসমারাইজিং করে দেয় মানুষকে, তাই না? এত বড় একটা জননেতা, যার মধ্যে কোনো ক্যারিশমা, সত্যি কথা বলতে গেলে তার যে একজন নেতা নেতা ক্যারিশমা, এই ব্যাপারটা পুরো আলাদা, ক্লিয়ার। এবং জনগণ কিভাবে তাকে ভগবানের মতো মানছে, এই নিয়েই লেখা দ্য লাইফ অফ মহাত্মা গান্ধী, লুই ফিশারের লেখা। নেক্সট, পরের বইটা আমি চলে যাই, অ্যাট দ্য ফিট অফ মহাত্মা, ক্লিয়ার, গান্ধীর পদতলে, রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদকে আমরা দেখতে পাই, রাজেন্দ্র প্রসাদের ডেবিউ হয়েছিল 1917-এ, যখন চম্পারণ সত্যাগ্রহ করছেন। এবং এই চম্পারণ সত্যাগ্রহের স্মৃতি থেকে কিভাবে একের পর এক খেদা সত্যাগ্রহ, আহমেদাবাদ সত্যাগ্রহ, পর গান্ধীজি নন কোঅপারেশন একটা বড় রোল প্লে করেন আমাদের রাজেন্দ্র প্রসাদ। তারপর সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টেও রাজেন্দ্র প্রসাদ বিহার থেকে একটা বিরাট রোল প্লে করেন, এবং সঙ্গে সঙ্গে বলা হতে আরম্ভ করে যে গান্ধী অফ বিহার রাজেন্দ্র প্রসাদ কি। এবং এই রাজেন্দ্র প্রসাদ বা কিভাবে কুইট ইন্ডিয়া মুভমেন্ট এবং তার পরবর্তী সময় গান্ধীর পাশে পাশে ছায়া সঙ্গী ছিলেন এবং কিভাবে কাজ করেছিলেন, এবং মহাত্মা গান্ধীর কাছ থেকে কিভাবে কাজ শেখা, এবং প্রথম রাষ্ট্রপতি হিসেবে আত্মপ্রকাশ করেও উনি কিন্তু গান্ধীকে ভোলেননি, ঠিক আছে? সেই সমস্ত কিছু নিয়ে লেখা একটা ফিট অফ মহাত্মা, মানে একদম গান্ধীর পদতলে, ডক্টর রাজেন্দ্র প্রসাদের একটা অসাধারণ বই। তাহলে আমরা দুটো বই পেলাম, ইন্ডিয়া ডিভাইডেড রাজেন্দ্র প্রসাদ, এবং আরেকটা বই পেলাম এট দ্য ফিট অফ মহাত্মা, ক্লিয়ার। এইবার আমি চলে যাচ্ছি পরের বইটা, 14 নম্বর বই, দ্য গিলটি মেন অফ ইন্ডিয়ান্স পার্টিশন। দ্য গিলটি মেন অফ ইন্ডিয়াস পার্টিশন, এই বইটার লেখক হচ্ছে রাম মনোহর লোহিয়া। কি নাম বললাম? রাম মনোহর লোহিয়া, দ্য গিলটি মেন অফ ইন্ডিয়াস পার্টিশন। রাম মনোহর লোহিয়ার চোখে দেখা যে কিভাবে যে একজন মানুষ তার ভুল ভ্রান্তির জন্য পার্টিশন হলো, সেটা নিয়ে লেখা। রাম মনোহর লোহিয়ার পরিচয় একটু দিয়ে রাখি। 1934-এ যখন আমাদের কি হয়েছিল, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি তৈরি হয়েছিল, তার ফাউন্ডার মেম্বারদের মধ্যে অন্যতম ছিলেন রাম মনোহর লোহিয়া। এবং এরপর দেখতে পাই আমরা 1942-তে যখন আগস্ট মুভমেন্ট হয়েছিল, সেই সময় যারা বিশিষ্ট নেতা ছিলেন তার মধ্যে একটা বড় রকমের ভূমিকা প্লে করেছিলেন কে? আমাদের রাম মনোহর লোহিয়া, কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময়। এবং তারই লেখা বই দ্য গিলটি মেন অফ ইন্ডিয়াস ফ্রিডম, ক্লিয়ার? বেশ, এরপর চলে আসি 15th নাম্বার বুক, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এটা ক্লাসিক বই, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্লাসিক বুক অফ দ্য ইন্ডিয়া। হ্যাঁ, এটা লেখককে দাদাভাই নওরোজি। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই বইতে দেখানো হয়েছিল কিভাবে ড্রেন অফ ওয়েলথ হলো ইন্ডিয়াতে এসে 1757-এর পর, যেভাবে আমাদের এক্সপ্লয়েট করা শুরু করলো ব্রিটিশরা, এবং সেখান থেকে আমাদের র মেটেরিয়ালস কিভাবে নিয়ে গেল ইংল্যান্ডে, এবং সেখান থেকে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন করে তারা কিভাবে ধনী হয়ে উঠলো, এবং সেই র মেটেরিয়াল গুলো নিয়ে যে প্রোডাকশন তারা তৈরি করলো, তারা কিভাবে ইন্ডিয়ার সয়েলে মানে ইন্ডিয়ান মাটিতে সেগুলো বিক্রি করে দিয়ে আরো কিভাবে মুনাফা লুটলো, সেই নিয়ে তার লেখা বই পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন্ডিয়া। এবং এখান থেকে তিনি সে সত্যের সন্ধান দিয়েছিলেন, সেটা কিছুই নয়, আমাদের কি হলো, ড্রেন অফ ওয়েলথ থিওরি। এবং ড্রেন অফ ওয়েলথ থিওরির কথা প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন্ডিয়ায় দাদা ব্যানার্জি ফার্স্ট আমাদের কি করেন, হাইলাইট করেন, ক্লিয়ার। চলে আসি, এবং এই সিরিজের আরো কয়েকটা বই আছে, অন দ্য ট্রেড অ্যান্ড কমার্স অফ ইন্ডিয়া, ইংলিশ ডেটস অফ ইন্ডিয়া, সবই দাদা ভাই নরজির বই, কিন্তু মাদার বুক হচ্ছে এই বইটাই, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। নেক্সট, তারপরে বইটায় চলে আসি আনহ্যাপি ইন্ডিয়া, লালা লাজপত রায়। এক্সট্রিমিজম কিভাবে ভারতবর্ষে আসছে এবং তিনি কতখানি এক্সট্রিমিজমের সমর্থক, এবং তার যে গতিবিধি এবং কংগ্রেসের শাসনটাকে যে আমাদের কি বলে দেখা, একটা হচ্ছে সেফটি ভাল্ব রূপে দেখা, সবকিছুই ব্যাখ্যা করেছেন এই বইতে লালা লাজপত রায়, তার কুখ্যাত বই আনহ্যাপি ইন্ডিয়া, ক্লিয়ার। এটা দেখতে হয়, এবং সেখান থেকে তার রিভলিউশনারি মোটিভ কি ছিল সেটাও আমরা পাই। নেক্সট পরের বইটা গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, সারা পৃথিবীর ইতিহাসকে একটা ঝলকের মধ্যে দেখানো, তাই তো? এটা লিখেছিলেন জওহরলাল নেহরু, এবং এই বই খুব পপুলার বই হয়, এবং সারা পৃথিবীর ইতিহাসকে কত ছোট ছোট প্যারাগ্রাফের মধ্যে উনি নিয়েছিলেন, একটা প্যাসেজ করে করে এই বই লিখেছিলেন,
যারা ইতিহাস লেখক হতে চায়, যারা ইতিহাস বই পড়তে ভালোবাসে, তারা অবশ্য পাঠ্য বই হচ্ছে গ্লিমসেস অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি। নেক্সট, তারপরের বইটা জওয়াহরলাল নেহরু, চলে আসি ডিসকভারি অফ ইন্ডিয়া। এই বইটা ভীষণ ইম্পর্টেন্ট। আহমদনগর জেলে যখন জওহরলাল নেহরু বন্দী ছিলেন, সে আহমদনগর জেলে বন্দী থাকা অবস্থাতেই জওহরলাল নেহরু এই বইটা লিখেছিলেন, এবং এই বইটা যখন প্রকাশিত হয় খুব সাড়া পড়ে যায়। পুরোপুরি আমাদের সম্রাট অশোক, তখন আমাদের আকবর, সবের শাসন থেকে আমাদের আস্তে আস্তে কিভাবে ভারতবর্ষে এরকম একটা ন্যাশনাল মুভমেন্টের মধ্যে ঢুকছে, পুরো ভারতবর্ষের ইতিহাসটা উনি লিখলেন, নতুনভাবে ডিসকভারি করলেন। আহমদনগর জেলে বসে লেখা এই বইটা ভীষণই পপুলার, যার নাম হলো ডিসকভারি অফ ইন্ডিয়া। কোয়েশ্চেনটা দেয়, হুইচ অফ দ্য ফলোইং বুক ওয়াজ রিটেন বাই নেহরু ইন হিজ ইমপ্রিজনমেন্ট? তার জেলে বন্দি অবস্থায় কোন বইটা নেহরু লিখেছিলেন? উত্তর হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া। বেশ, এরপর আমরা চলে যাই অ্যানহিলেশন অফ কাস্ট। অ্যানহিলেশন অফ কাস্ট, এটা নিয়ে লেখক হচ্ছে বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর এই বইটা দেখিয়েছিলেন যে হু আর শূদ্রাস, শূদ্র কারা। বলছেন শূদ্র বলে কেউ ছিল না, ক্ষত্রিয়র সঙ্গে ক্ষত্রিয় যুদ্ধ হতো, তাতে মিডল ম্যান হতো কারা? ব্রাহ্মণরা। এবং সেই ব্রাহ্মণরা মিডল ম্যান হওয়ার পর কিভাবে আমাদের দুটো ক্ষত্রিয় শ্রেণীর কাছ থেকে সুবিধা নিত। কাউকে বলতো যে জমি দিলে তোমাদের যুদ্ধে জয় নিশ্চিত, কাউকে আবার বলতো গরু দিলে জমি নিশ্চিত। একজন একজন হার হতো, তখন জিনিসটাকে সাপোর্ট করে বলতেন যে তোমার গরু দিয়ে হয়নি, তোমার জমি দেবো। এই করতে করতে যখন জমি গরু দুবারই হেরে গেল, তখন তারা বুঝলো যে ব্রাহ্মণরা ঠকাচ্ছে। তখন এই ব্রাহ্মণদের সরিয়ে দেওয়ার জন্য যখন তারা প্রতিবাদ করলো, তাদের কিভাবে সুপারসিড করে তাদের একদম এক ঘরে করে দিল, এবং তারাই হয়ে গেল ক্ষত্রিয় থেকে কালক্রমে শূদ্র। এই নিয়েই লেখা বি আর আম্বেদকরের অ্যানাইলেশন অফ কাস্ট, এবং কিভাবে এই জাতি, বর্ণ, ধর্ম সমস্ত ভাগ বিভাগ, ভেদ বিভেদ, তাই নিয়ে তার লেখা বিখ্যাত বই। নেক্সট বলছে গোখলে অ্যান্ড মাই পলিটিক্যাল গুরু। গোখলে মাই পলিটিক্যাল গুরু, এই বইটার লেখক লিখেছিলেন এম কে গান্ধী। কিভাবে গোপাল কৃষ্ণ গোখলের দ্বারা তিনি অনুপ্রাণিত হন, তার মধ্যে আস্তে আস্তে কিভাবে নন ভায়োলেন্সের ধারণা গড়ে ওঠে, সেই নিয়েই তার গুরুকে কি বলবো ট্রিবিউট দেওয়া একটা বই, যার নাম গোখলে মাই পলিটিক্যাল গুরু। নেক্সট, ফ্রিডম অ্যাট মিডনাইট। ফ্রিডম অ্যাট মিডনাইট একটা বিখ্যাত বই, যার লেখক হচ্ছে ল্যারি কলিন্স অ্যান্ড ডোমিনিক লাপিয়ে। কি নাম বললাম? ল্যারি কলিন্স অ্যান্ড ডোমিনিক লাপিয়ে। ফ্রিডম অ্যাট মিডনাইট, কিভাবে দেশ স্বাধীন হলো 15 আগস্ট 1947, পুরো তারই জীবন আলেখ্য নিয়ে এই বইটি, ল্যারি কলিন্স এবং ডোমিনিক লাপিয়ের ফ্রিডম অ্যাট মিডনাইট। নেক্সট, 22 নম্বর বইটায় চলে যাই, ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান কালচার। তাই তো, একটু আনকমন বই। এগুলো আমরা দেখতে পেয়েছিলাম যে সিজিএল বা এই ধরনের পরীক্ষা আসে, কিন্তু এই বইটা ভীষণভাবেই একই রকম ভাবে ইম্পর্টেন্ট আমাদের কোথায়, ডাব্লিউবিসিএস এর জন্য, মেইন এবং প্রিলির জন্য, এমনকি পিএসসি মিস্টেরিয়াস এর জন্য এই বইটি খুব ইম্পর্টেন্ট। ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান কালচার, এই বইটার রাইটার ছিলেন অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ কিভাবে ভারতের সংস্কৃতিকে চোখে দেখেছিলেন, সেই সংস্কৃতির মধ্যে একটা প্রাচ্য ঘরানা, এবং সেটার মধ্যে যখন পাশ্চাত্য প্রভাব পড়ে, সেটা আরো কিভাবে এগোতে থাকে, সেই নিয়েই এই বইটা, ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান কালচার। নেক্সট, তারপর প্রেজেন্ট ডায়েরি। জেলে বন্দি থাকা অবস্থায় মানুষের অবস্থা কি হয়, এবং বিপ্লবীরা কিরকম ভাবে একটা ইন্সপিরেশন গ্রো করেছিল পুরোপুরি পরিবার থেকে বাইরে, এবং সেই চিন্তা ভাবনা নিয়ে আবার তারা নতুন করে ভাবছেন, দেশের স্বাধীনতার কথা ভাবছেন, সেই নিয়ে লেখা প্রেজেন্ট ডায়েরি। জয়প্রকাশ নারায়ণের খুব বিখ্যাত বই। জয়প্রকাশ নারায়ণকে আমরা নিশ্চয়ই চিনি বা জানি। জয়প্রকাশ নারায়ণ বিখ্যাত হয়ে আছেন কতগুলো কাজের জন্য। 1942 কুইট ইন্ডিয়া মুভমেন্টে একটা বড় রকমের ভূমিকা গ্রহণ করেছিলেন, এবং সেই সময় গেরিলা ওয়ারফেয়ারও করেছিলেন। এবং তারও আগে দেখা যায় 1934 কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি তৈরি হওয়ার সময় জয়প্রকাশ নারায়ণ ছিলেন ফাউন্ডার সেক্রেটারি, এবং সেই ভদ্রলোক কুইট ইন্ডিয়া মুভমেন্ট কিভাবে করেছিলেন আমরা নিশ্চয়ই জানি। তারপরে আমাদের জরুরি অবস্থায় তার একটা বড় রোল, ভূমিকা পালন করেছিলেন। এবং তারপরে আমরা দেখতে পেয়েছিলাম যে জওহরলাল নেহরু, এই তোমার জওহরলাল নেহরু হ্যাঁ জওহরলাল নেহরুর সময় তার একটা প্রতিবাদ, এবং তার একটু একটু করে যে কাজগুলো এগিয়ে গিয়েছিল সেগুলো, যেমন হোয়াই সোশ্যালিজম, তার আরেকটা বিখ্যাত বই। জয়প্রকাশ নারায়ণের উপর, জয়প্রকাশ নারায়ণের লেখা টুয়ার্ডস ফ্রিডম স্ট্রাগল, একটা বিখ্যাত বই আমরা বললাম। এবার প্রেজেন্ট ডায়েরি এবং তোমার হচ্ছে কি বললাম টুয়ার্ডস স্ট্রাগল, দুটোই জয়প্রকাশ নারায়ণ বিখ্যাত বই। এবং সেই সঙ্গে সঙ্গে উনি আরেকটা বই লিখেছিলেন হোয়াই সোশ্যালিজম। তিনটে বই জয়প্রকাশ নারায়ণ বিখ্যাত বই, তিনটে বিভিন্ন অ্যাসপেক্টে লেখা। বাই দ্য বাই, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান কালচার, আমি অরবিন্দ ঘোষ সম্পর্কে বলে দিই। অরবিন্দ ঘোষ, যাকে বলা হচ্ছে পোয়েট অফ পেট্রিয়টিজম অ্যান্ড ফাদার অফ ন্যাশনালিজম, এই কথাটা সিআর দাস তাকে বলেছিল। অরবিন্দ ঘোষ প্রচুর বই লিখেছিলেন, এসেজ অন গীতা একটা বিখ্যাত বই ছিল। তারপর হচ্ছে তার হচ্ছে নিউ ল্যান্ডস ফর দ্য ওয়ার্ল্ড, একটা বিখ্যাত এসে ছিল। ঠিক আছে, সাবিত্রী তার একটা বিখ্যাত বই ছিল। এবং বিখ্যাত একজন স্বাধীনতা সংগ্রামী, 1908 সালে আমাদের আলিপুর কনস্পিরেসি কেসে প্রধান আসামি হিসেবে যুক্ত হয়েছিলেন,
এবং 1909 সালে সিআর দাসের প্রধানমন্ত্রী তিনি মুক্ত হন এবং পরবর্তীকালে পন্ডিচেরি আশ্রম তৈরি করেন। ক্লিয়ার? এই অরবিন্দ ঘোষেরই লেখা ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান কালচার। যাই হোক, এরপরে আমরা দেখব শ্যামল প্রসাদের লেখা ঝান্ডা গীত। শ্যামল প্রসাদ ঝান্ডা গীত লিখেছিলেন ভারতবর্ষের পতাকার তার একটা বিবর্তন এবং পতাকাগুলো কিভাবে ভারতের জনমানুষের মধ্যে প্রভাব বিস্তার করেছিল সেই নিয়ে লেখা তার বিখ্যাত বই ঝান্ডা গীত। নেক্সট আমি চলে আসি জে এ ন্যাটসেন, জে এস ন্যাটসেনের বই কংগ্রেস প্রেসিডেন্সি প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেসেস, কংগ্রেস প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেসেস, এটা লেখক হচ্ছে জি এ ন্যাটসেন। কংগ্রেস প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেস মানে 1885 থেকে 1947 পর্যন্ত দেশের স্বাধীনতা পর্যন্ত প্রত্যেকটা কংগ্রেসের সেশন এবং সেই সেশনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো কি ছিল, যেমন অ্যালান অক্টোবেন হিউম, যেমন আমরা দেখতে পেয়েছি ডব্লিউ সি ব্যানার্জি, দাদাভাই নৌরুজি, ঠিক আছে, আমাদের ফিরোজ শাহ মেহতা, আমাদের এম কে গান্ধী, আমাদের জওহরলাল নেহেরু, আবুল কালাম আজাদ, প্রত্যেকের একটা আলাদা আলাদা অ্যাসপেক্ট নিয়ে চিন্তা ভাবনা নিয়ে লেখা, ঠিক আছে, এবং সেইগুলো তাদের কতখানি মানুষের মধ্যে প্রভাব বিস্তার করেছিল এটা নিয়ে লেখা জি এন ন্যাটসনের দ্য কংগ্রেস প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। নেক্সট এরপর চলে যাই আমাদের সরোজিনী নাইডু, যাকে আমরা বলি নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। এই ভদ্রমহিলার লেখা গোল্ডেন থ্রেজার, এটা কবিতার বই এবং সেখানে কিভাবে স্বাধীনতা সংগ্রাম উচ্চারিত হয়েছিল খুব ধীর লয় সেটাই কিন্তু আমরা দেখেছিলাম গোল্ডেন থ্রেজার্ডে। এরপর আছে শচীন্দ্রনাথ সান্যাল, যার লেখা বিখ্যাত বই বন্দি জীবন। শচীন্দ্রনাথ সান্যালকে আমরা প্রথম হিসেবে চিনি একজন বিখ্যাত বিপ্লবী যার আত্মপ্রকাশ ঘটছে আমরা দেখতে পাই আমাদের রাসবিহারী বোসের হাত ধরে 1915 বেনারস কনস্পিরেসি কেসে প্রথম উনি হাইলাইটেড হন এবং তারও আগে 1912 যখন লর্ড হার্ডিংস টুকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল দিল্লিতে সেই চাঁদনি চকে, তার মধ্যেও কিন্তু ইনভলভ ছিলেন। এবং এই শচীন্দ্রনাথ সান্যাল 1924 আমাদের তৈরি করেছিলেন HRA, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। তার সঙ্গে ছিলেন যোগেশচন্দ্র চ্যাটার্জি এবং রামপ্রসাদ বিসমিল। তারপর দীর্ঘদিনের কারাদণ্ড উনি ভোগ করেন। সেই বন্দি অবস্থায় তার বন্দি জীবনের আলেখ্য বন্দি জীবন লেখেন। ক্লিয়ার? যেটা একটা সময় হয়ে উঠেছিল বিপ্লবীদের বাইবেল বন্দি জীবন। ক্লিয়ার? ভগৎ সিংহ ভীষণভাবে প্রভাবিত ছিল শচীন্দ্রনাথ সান্যালের প্রতি। যাই হোক, শচীন্দ্রনাথ সান্যালের পরে পরের বই আমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যার রাইটার হচ্ছে পট্টবী সীতারামাইয়া। হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যার রাইটার পট্টবী সীতারামাইয়া। কি করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হলো, ক্লিয়ার? এখানে সুরেন্দ্রনাথের ভূমিকাটা কি ছিল, হিউম কি করে তৈরি করলো, উইলিয়াম ওয়েডারবার্নের ভূমিকা কি ছিল, সবাইকে নিয়ে এখানে লেখা। এবং তার একটা বড় পর্ব 1939, নিশ্চয়ই তোমাদের মনে আছে এই ইয়ারটা, 1939 সালে যখন ভোটিং সিস্টেমটা হলো হরিপুরা ত্রিপুরী সেশন, তাই তো, ত্রিপুরী সেশনে যখন ভোট হলো সেই ভোটে আমাদের পট্টবী সীতারামাইয়াকে পরাস্ত করেছিলেন কে, আমাদের সুভাষচন্দ্র বোস। সীতারামাইয়া কার মনোনীত ব্যক্তি ছিলেন, সীতারামাইয়া ছিলেন আমাদের গান্ধীর মনোনীত ব্যক্তি। এবং সেই অবস্থার মধ্যে আমরা কি দেখতে পাই যে সীতারামাইয়া পরাজিত হয়ে যান 203টে ভোটে সুভাষচন্দ্র বোসের কাছে এবং সেই সময় গান্ধী আক্ষেপ করে বলেন সীতারামাইয়াস ডিফিট ইজ মাই ডিফিট। তারই নিয়ে লেখা এই বইটা হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এই সীতারামাইয়াকে বলা হয় আমাদের কি, আমাদের বলা হয় আমাদের অফিসিয়াল হিস্টোরিয়ান অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তাহলে হু ওয়াজ দ্য অফিসিয়াল হিস্টোরিয়ান অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? তাহলে উত্তর হবে পট্টবী সীতারামাইয়া। নেক্সট 31 নম্বর বইটা আমরা একটু দেখবো, মাউন্ট ব্যাটেন অ্যান্ড দ্য পার্টিশন অফ ইন্ডিয়া, ল্যারি কলিন্স অ্যান্ড ডোমিনিক লাপিয়ারের লেখা মাউন্ট ব্যাটেন অ্যান্ড দ্য পার্টিশন অফ ইন্ডিয়া। 24 মার্চ 1947 আসলেন, তারপর পুঙ্খানুপুঙ্খভাবে 1947 15 আগস্ট, খুব কয়েকটা মাস চোখের নিমিষে ঘটে গেল এবং তার মধ্যেই হলো আমাদের এই দেশ স্বাধীন হলো এবং ভাগ হয়ে গেল পাকিস্তান এবং ইন্ডিয়া হিসেবে। এবং তার 3 জুন প্ল্যান বা মাউন্ট ব্যাটেন প্ল্যান এবং 18 জুলাই 1947 আমাদের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট এবং তারপরে র্যাটক্লিফ লাইন দিয়ে কিভাবে ভারত পাকিস্তান ভাগ হলো এই নিয়ে লেখা বইটা মাউন্ট ব্যাটেন অ্যান্ড দ্য পার্টিশন অফ ইন্ডিয়া। ল্যারি কলিন্স এবং ডোমিনিক ল্যাপিয়ার, সেই সঙ্গে দেখানো হয়েছে কিভাবে উনি ফার্স্ট গভর্নর জেনারেল হলেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স পাওয়ার পরে। 32 নম্বর বইটা আমরা চলে আসি, ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ভিডি সাভারকার, যে বইটাতে একটা ওয়ান কাইন্ড একটা খুব পপুলার বই এবং ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলেছেন 1857-কে আমাদের ভিডি সাভারকার। এই বইটা আমাদের অবশ্যই পাঠ করার মতো বই। তারপরে বইটা আমি চলে আসি 33, দ্য প্রবলেম অফ দ্য ফার ইস্ট, প্রবলেম অফ দ্য ফার ইস্ট, যার লেখক হচ্ছে লর্ড কার্জন। লর্ড কার্জনের এই লেখা বইটার মধ্যে আমরা দেখেছিলাম যে কিভাবে আমাদের এই পূর্বের সমস্যাগুলো চলছিল এবং পূর্বদেশের সমস্যাগুলো নিয়ে তার জীবন কিভাবে কেটেছিল এবং সেগুলোকে কিভাবে সমাধান করতে চেয়েছিল। ইয়ং হাজব্যান্ড মিশন, কখনো তাকে দেখতে হচ্ছে এনশিয়েন্ট মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট, কখনো তাকে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট, তার সঙ্গে পার্টিশন অফ বেঙ্গলের সমস্যা, সবই একসঙ্গে নিয়ে উনি কিভাবে ফেস করেছিলেন তারই নিয়ে লেখা লর্ড কার্জনের দ্য প্রবলেম অফ দ্য ইস্ট। নেক্সট পিটার হার্ডি,
দ্য মুসলিম অফ ব্রিটিশ ইন্ডিয়া, কিভাবে ভারতবর্ষে এই মুসলিমরা এসেছিল এবং এই মুসলিমরা ব্রিটিশ যুগে কিভাবে তাদের অস্তিত্ব ছিল তাই নিয়ে লেখা। তাহলে সুলতান এবং মোগল যুগের পর, বিশেষ করে মোগল যুগে তাদের অবস্থাটা কি, এবং তারপরে মুসলিম লীগের তৈরি, তারপরে আহরান মুভমেন্ট, প্রত্যেকটা খিলাফত মুভমেন্ট, প্রত্যেকটা স্টেজে মুসলিমদের অবস্থানটা কি বা মুসলিমদের নারীদের অবস্থান কি, সব নিয়ে লেখা পিটার হ্যাডির দ্য মুসলিমস অফ ব্রিটিশ ইন্ডিয়া। নেক্সট 35, 35 নম্বর বই, জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস ইন ইন্ডিয়ান হিস্ট্রি। এটা লেখা সর্দার কে এম পানিক্করের লেখা। তিনি জিওগ্রাফিক্যাল সার্ভে মানে হিস্ট্রি সার্ভে নিয়ে খুব লেখেন। এই জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস ইন্ডিয়ান হিস্ট্রি কি করতে কাজ করেছিল তাই নিয়ে কে এম পানিক্কর এই লিখেছিলেন। এবং আমাদের এই পানিক্করের কথা হচ্ছে ভারতবর্ষ হচ্ছে হিমালয়ের দান, দ্য গিফট অফ হিমালয়। যে ভারতবর্ষকে হিমালয়ের দান কথাটা বলেছিলেন সর্দার পানিক্কর এই বইটাতে, জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস ইন ইন্ডিয়ান হিস্ট্রি। নেক্সট তারপরে বইটা চলে যাই, দ্য স্টোরি অফ ইন্টিগ্রেশন অফ দ্য ইন্ডিয়ান স্টেটস, দ্য স্টোরি অফ দ্য ইন্টিগ্রেশন অফ দ্য ইন্ডিয়ান স্টেট। এই বইটার লেখক হচ্ছে ভিপি মেনন। নিশ্চয়ই মেননকে মনে আছে, আমাদের মাউন্ট ব্যাটেন প্ল্যানের সঙ্গে যুক্ত ছিলেন, এবং এটাও মনে আছে মেনন কিভাবে আমাদের এই পার্টিশনের সময় কাজ করে গেছিলেন। এবং প্রিন্সলি স্টেটস, যখন 562 প্রিন্সলি স্টেটস থেকে কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ বেরিয়েছিল, তখন বল্লভভাই প্যাটেলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উনি কাজ করেছিলেন, সেটা নিয়ে লেখা দ্য স্টোরি অফ ইন্টিগ্রেশন অফ ইন্ডিয়ান স্টেটস। ক্লিয়ার? তাহলে কাশ্মীর, জুনাগড় এবং হায়দ্রাবাদ কিভাবে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হলো, এইটা হিসেবে জানতে গেলে খুব একটা হিস্টোরিক্যাল বুক হলো মেননের দ্য স্টোরি অফ ইন্টিগ্রেশন অফ দ্য ইন্ডিয়ান স্টেটস। এবার চলে আসে রঙ্গভূমি, যার লেখক মুন্সি প্রেমচাঁদ। 1920 নন কোঅপারেশন মুভমেন্ট। এই নন কোঅপারেশন মুভমেন্ট কিভাবে ভারতবর্ষের মধ্যে প্রভাব বিস্তার করলো, সেই নন কোঅপারেশন থেকে আস্তে আস্তে সিভিল ডিসোবিডিয়েন্সের দিকে যাচ্ছে, এইরকম একটা জায়গা 1920 থেকে 30, এইরকম পটভূমিকা লেখাটা বিখ্যাত উপন্যাস মুন্সি প্রেমচাঁদ। মুন্সি প্রেমচাঁদকে আমরা জানি, মুন্সি প্রেমচাঁদের একটা আসল নাম ছিল ধনপাত রায়, এবং তিনি নবাব রায় ছদ্মনামে লিখতেন। বাড়ে ঘর কি বেটি, তাই তো, শতরঞ্জ কে খিলাড়ি, মহাজনী সভ্যতা, তার একটা ওয়ান কাইন্ড অফ ক্লাসিক শর্ট স্টোরি। এই লেখক হচ্ছে মুন্সি প্রেমচাঁদ। নেক্সট, অরিজিন অফ দ্য মডারেট মুভমেন্ট, এর রাইটার হচ্ছে ফিরোজ মেহতা। উনি বাই বার্থ একজন পার্সি ছিলেন এবং ভারতবর্ষের সেকেন্ড পার্সি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, 1890 ক্যালকাটা কংগ্রেস সেশনে প্রেসিডেন্ট হয়েছিলেন। তার লেখা অরিজিন অফ দ্য মডারেট মুভমেন্ট ভীষণ ভীষণ বিখ্যাত বই, এবং বম্বে ক্রনিক্যাল ম্যাগাজিন উনি সম্পাদক ছিলেন। ফিলোসফি অফ দ্য বম, তাই না, বোমের দর্শন, যার লেখক হচ্ছে ভগবতী চন্দ্র বরা, এবং যিনি খুব ছায়া সঙ্গী ছিলেন গার্ড ভগৎ সিং এর, এবং ওনার ওয়াইফ কিভাবে ভগৎ সিংকে আমাদের লাহোর থেকে দিল্লিতে যাওয়ার সময় সাহায্য করেছিল সেই ঘটনা আমরা জানতে পারি। উনি বোমের দর্শনের বললে বই লেখেন, যার নাম হচ্ছে ফিলোসফি অফ বম। এটা একটা নজর কাড়া বই, এবং এই বইটি পরবর্তীকালে বাইবেল হয়ে উঠেছিল ভারতীয় বিপ্লবীদের কাছে। ক্লিয়ার? এবং ইন্ডিয়ান আমাদের কি বলবো, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, এইচএসআর এ এই বইটা কিন্তু অবশ্য পাঠ্য একটা বই ছিল। ভগবতী চন্দ্র ভোড়া, আমাদের ফিলোসফি অফ দ্য বম, এখানে ভগবতী চন্দ্র ভোড়াটা মনে রাখবো। শেলস ফ্রম দ্য স্যান্ডস অফ বম্বে, একদম শেষ জায়গায় এসে গেছি আমরা, যার লেখক দিনশো ইদুলচি ওয়াজা। ইনি হচ্ছেন থার্ড পার্সি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ক্লিয়ার? দিনশো ইদুলচি ওয়াজা 1901 সালে কলকাতা কংগ্রেস অধিবেশনে প্রেসিডেন্ট হয়েছিলেন। তার লেখা আমাদের মডারেট পিরিয়ডটাকে নিয়ে, কংগ্রেসকে নিয়ে লেখা শেলস ফ্রম দ্য স্যান্ডস অফ বম্বে, ভীষণ বিখ্যাত বই। কিভাবে তার বম্বে থেকে দাদাভাই নড়ির সঙ্গে কাজ করতে করতে তার বিভিন্ন জিনিস দেখা, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম, সেটাকে নিয়ে লেখা, এবং কি করে মডার্ন রাজনীতি আস্তে আস্তে উন্নতি করেছিল সেটার উপর কিন্তু একটা জীবন আলেখ। এরপর আমরা চলে যাই উই, যার লেখক হচ্ছে এম এস গোলওয়ালকার, তাই কি, যাকে আমরা গুরুদেব বলে আমরা চিনি, এম এস গোলওয়ালকার উই। এবং গোলওয়ালকার দেখিয়েছিলেন কিভাবে আমাদের 1925-এ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তৈরি হয়েছিল, কে বি হেগড়েয়ার, তাই তো, কেশব বলিরাম হেগড়েওয়ার কিভাবে 1925 সালে এটাকে তৈরি করলেন, এবং আস্তে আস্তে মুঞ্জি গোলওয়ালকার তারা এই সঙ্গের সঙ্গে যোগ দিলেন, এবং আস্তে আস্তে আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিভাবে বড় হতে আরম্ভ করলো এবং সেটা কিভাবে প্রভাব বিস্তার করলো, সেই নিয়েই কিন্তু এই বইটা লেখা উই, এম এস গোলওয়ালকারের একটা উল্লেখযোগ্য। এবার আমি লাস্ট একটু বলে দিই, এখান থেকে প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট বই, এখান থেকে তোমরা অবশ্যই দেখতে পারো ইন্ডিয়ান আনরেস্ট, পরীক্ষায় খুব দেয়, নাম্বার 3। নাম্বার 2, এ নেশন ইন মেকিং, সুরেন্দ্রনাথ ব্যানার্জি অবশ্যই দেখবে। হিন্দ স্বরাজ দেখবে, হিন্দ স্বরাজ বহুবার এসছে, এম কে গান্ধী। আর মেনের জন্য বই দ্য ম্যান হু ডিভাইডেড ইন্ডিয়া। পিলির জন্য আবার একটা ইম্পর্টেন্ট বই দ্য ইন্ডিয়া উইন্স ফ্রিডম, স্প্রিং ইন টাইগার হিউডয়। ইন্ডিয়া ডিভাইডেড, এটাও আসতে পারে, হিস্ট্রি অফ দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া, তারাচাঁদের, এই বইটাও ইন্ডিয়া ইম্পর্টেন্ট। ইন্ডিয়া ফ্রম কার্জন টু নেহেরু অ্যান্ড আফটার, দুর্গা দাস, এই বইটাও সে একই রকম ভাবে ইম্পর্টেন্ট পিলি এবং মেনের জন্য। দ্য লাইফ অফ মহাত্মা গান্ধী, লুইস ফিশার, এটাও পিলির জন্য ইম্পর্টেন্ট বই। অ্যাট দ্য ফিট অফ মহাত্মা, এটাও পিলির জন্য ইম্পর্টেন্ট বই।
পভার্টি অ্যান্ড আনব্রিটিশফুল ইন্ডিয়া, এটা ইম্পর্টেন্ট বই। আর দ্য গিলটি ম্যান অফ ইন্ডিয়ান পার্টিশন, এটা মেনের জন্য বেশি ইম্পর্টেন্ট, ফিলির জন্য দেখতে পারো কিন্তু মেনের জন্য বেশি ইম্পর্টেন্ট। ডিসকভারি অফ ইন্ডিয়া, জওয়াহরলাল নেহরু, ফিলিমেন দুটোর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, গোখলে মাই পলিটিক্যাল গুড, এটা মেনের জন্য ইম্পর্টেন্ট। অ্যানিলেশন অফ কাস্ট ফিলির জন্য ইম্পর্টেন্ট। প্রেসিডেন্টস ডায়েরি, জেপি নারায়ণ, ফিলিমেন দুটোর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, ফ্রিডম অ্যাট মিড নাইট, লরি কলিন্স, ফিলিম মেনের জন্য ইম্পর্টেন্ট। কংগ্রেস প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এটা মেনের জন্য ইম্পর্টেন্ট, পিলির জন্য নয়। গোল্ডেন ট্রেজন, পিলির জন্য ইম্পর্টেন্ট। বন্দি জীবন, পিলির জন্য ইম্পর্টেন্ট। হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, পিলি মেন দুটোর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, ইন্ডিয়া ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, পিলির জন্য ইম্পর্টেন্ট। দ্য প্রবলেম অফ দ্য ফার ইস্ট, পিলির জন্য ইম্পর্টেন্ট। পিটার হার্ডিন, মুসলিম অফ ব্রিটিশ ইন্ডিয়া, পিলি মেন দুটোর জন্য ইম্পর্টেন্ট। জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস, এটা পিলি মেন দুটোর জন্য ইম্পর্টেন্ট। রঙ্গভূমি, মেনের জন্য ইম্পর্টেন্ট। দ্য স্টোরি অফ ইন্টিগ্রেশন অফ ইন্ডিয়ান স্টেটস, মেনন পিলির জন্য ইম্পর্টেন্ট। অরিজিন অফ দ্য মডারেট মুভমেন্ট, পিলি মেন দুটোর জন্য ইম্পর্টেন্ট। ভগবতী চন্দ্র বড়ার বই, পিলির জন্য বেশি ইম্পর্টেন্ট। সেলস ফ্রম দ্য স্যান্ড অফ বম্বে, ভীষণ ভাবে পিলির জন্য ইম্পর্টেন্ট। উই উই হচ্ছে পিলি প্লাস মেনের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করলাম আমি এখানেই। ঠিক আছে, ওকে, তাহলে আমরা নেক্সট দিন আবার 11টার সময় আমরা এই ক্লাসটা দেখতে পাবো। ঠিক আছে, সবার জন্য মনে থাকে, আমরা নেক্সট ক্লাস দেখবো। ঠিক আছে, ওকে, সবাই ভালো থেকো।